একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত সময়ের মতন আমরা আজকেও এই ইউটিউবের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং যারা এই ভিডিও দেখছো বা ইতিপূর্বে যে সমস্ত লেকচারগুলো দেখেছো, আশা করি কম বেশি হলেও তোমাদের কিছু অন্তত উপকারে আসছে। তো আজকে আমি তোমাদের এই অনলাইন এই ক্লাসে বিগত যে পর্যন্ত লেকচার দেওয়া হয়েছিল, অর্থাৎ হিসাব সমীকরণ নিয়ে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ কিভাবে আমাদের আয় বিবরণী প্রস্তুত করতে হয়, কিভাবে আমাদেরকে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হয় অথবা প্রমাণ করতে হয়, অথবা কিভাবে ছক নির্ধারণ বা ছকের ভিতরে সারণী বিশ্লেষণে কিভাবে আমরা কলাম নির্ধারণ করি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের সাথে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে বা দেখানো হয়েছে। যদি কেউ মিস করে থাকো তাহলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিলেই হবে এই চ্যানেলের। আর আরেকটি বিষয় ছিল যে আমরা যে হিসাব সমীকরণের যে বিভিন্ন ধরনের বিশ্লেষণ আছে বা প্রভাব রয়েছে, সেই প্রভাব নিয়েও কিন্তু আমরা কথা বলেছি বা শেখানোর চেষ্টা করেছি। তো আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কিভাবে আমরা ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করে থাকি, সেই বিষয়ে একটু আলোকপাত করব। প্রথমেই হচ্ছে যে দেখো, আমরা ইতিপূর্বে যখন হিসাব সমীকরণ যখন করেছি তখন আমরা কিছু বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমাদের দেখো যে হিসাব সমীকরণের যে বিস্তারিত রূপ যেটি রয়েছিল বা যেটি আলোচনা করা হয়েছিল, এ সমান এল প্লাস ওই, এই ওইটাকে ভেঙে আমরা করেছিলাম যে ক্যাপিটালের সাথে আমরা যোগ দিয়েছিলাম, অর্থাৎ মূলধন যোগ আয় মাইনাস খরচ এবং মাইনাস উত্তোলন, এই কাজগুলো আমরা করেছিলাম। তাহলে দুই পাশে মিলে আমরা যে সমস্ত অক্ষরগুলো পেয়েছিলাম, একটা হচ্ছে এ মানে অ্যাসেট, এল মানে ছিল লাইবিলিটিস, আমরা এটাকে বলেছিলাম বহির্দায়, সি মানে বলেছিলাম ক্যাপিটাল বা ওই হচ্ছে ওনার সিকিউরিটি, তারপরে ইতে হচ্ছে এক্সপেন্স এবং আরে হচ্ছে রেভিনিউ, আরেকটা ছিল আমাদের ড্রয়িং উত্তোলন, ডি হচ্ছে ড্রয়িং। তো এইখানে মোট 6টি অক্ষর আমরা পাই, সেটি হচ্ছে এ ডি ই এল ও আর। প্রথম তিনটি, পরের যে তিনটি বললাম সেই তিনটির সম্পূর্ণ কিন্তু বিপরীত। যেমন এর বিপরীত হচ্ছে এল, এ মিনস অ্যাসেট বা সম্পদ। এর বিপরীত হচ্ছে এল, আমরা এটাকে বহির্দায় বলছি বা লাইবিলিটি, বহুবচন হচ্ছে লাইবিলিটিস। এরপরে আমরা বলেছি যে ডি, ডি হচ্ছে ড্রয়িং উত্তোলন, এবং ডির বিপরীত হচ্ছে ও ই বা ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল, যাই বলি আমরা সেটি। এবং সর্বশেষে আমরা বলেছিলাম ইতে হচ্ছে এক্সপেন্স এবং ইর বিপরীত হচ্ছে আর রেভিনিউ, আয়ের বিপরীত হচ্ছে খরচের বিপরীত হচ্ছে আমরা বলছি আয়। তো এই যে যে 6টি অক্ষর তোমাদের সাথে বললাম, এ ডি ই এল ও আর, এই তিনটি অপর তিনটির একদম বিপরীত। এখন এই অক্ষরগুলো দ্বারা আমরা কিভাবে ডেবিট ক্রেডিট শিখতে পারি সেই বিষয়ে আসলে একটু আলোকপাত করবো আর কি। এবং আশা করি তোমরা সবাই মনোযোগ রাখবে এবং পেছনে যে লিখবো আমি সেই লেখার বিষয়বস্তুগুলো একটু বোঝার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা দেখতে থাকি যে কিভাবে আমরা এই 6টি অক্ষর দ্বারা আমরা ডেবিট ক্রেডিট শিখতে পারি, সেই দিকে আসলে আমাদের মেন লক্ষ্যটি থাকবে। আমরা এই যে যে আলোচনাগুলো করছিলাম সেখান থেকে যে অক্ষরগুলো আমরা পেয়েছি, সেই অক্ষরগুলো নিয়ে মেনলি তোমাদেরকে এই আলোকপাত করব এবং তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবে। আমি প্রথমে কি বলেছিলাম সেটা একটু খেয়াল করো, এবং ডেবিট ক্রেডিট যারা নতুন করে শিখছি আমরা, তাদের জন্য এই লেকচারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ জাবেদা যদি করতে যাই, কিংবা এই যে আমরা যে হিসাবের কথা বলছিলাম যে প্রত্যেকটি লেনদেন ভাগ করলে বা বিশ্লেষণ করলে ন্যূনতম 2টি পক্ষ আসবে, এই যে 2টি পক্ষ যখন থাকে তখন সেগুলোকে আমরা সরল লেনদেন বলি, এবং যে সমস্ত লেনদেনে 2-এর অধিক পক্ষ থাকে সেগুলোকে আমরা যৌগিক লেনদেন বলি।
তো এখন লেনদেনগুলোকে যদি ভাগ করতে হয়, ডেবিট ক্রেডিট যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই সম্পদ, দায়, উত্তোলন, মালিকানা সত্ত্ব এবং খরচ ও আয়, এই বিষয়বস্তুগুলো অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর মানে আয়ত্তে আসতে হবে। তাহলেই যে কোনো ধরনের জাবেদা তার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। এখন কিভাবে সে করবে, কিভাবে সে এই গুলোকে বিশ্লেষণ করবে, অথবা কেন ডেবিট করবে, কখন ডেবিট করবে, কিভাবে ডেবিট করবে, এই বিষয়গুলোকে আমরা একটু তুলে ধরছি। তো প্রথম হচ্ছে যে আমরা যদি খুব সাধারণ ভাষায় বলি যে আমাদের হচ্ছে এ মানে আমরা বলেছি অ্যাসেট। তো অ্যাসেটের বিপরীত হচ্ছে আমাদের এল, এটা একটা অক্ষর পেলাম। আমরা বিস্তারিত লিখব, যেমন অ্যাসেট সিঙ্গুলার হচ্ছে লাইবিলিটি, এটা হচ্ছে সম্পদ, এটা হচ্ছে দায়, সম্পদ এবং দায়। এরপরে আমরা বলছি ডি মিনস ড্রয়িং। ড্রয়িং মিনস উত্তোলন। ড্রয়িং এর বিপরীত আমরা বলতে পারি ও। ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। আমরা প্রথম অক্ষরগুলোর দিকে ফোকাস করো, এ ডি, এর বিপরীত এল, ডির বিপরীত ও এবং ই। এক্সপেন্স, এক্সপেন্সের বিপরীত আমরা বলেছি রেভিনিউ। তাহলে প্রথম অক্ষরগুলো যদি তুমি খেয়াল করো তাহলে তোমার জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে। প্রথম অক্ষর কি পেলে? এ ডি ই এল ও আর। এই 6টা অক্ষর দ্বারা আমরা আসলে এই টোটাল যে জাবেদা আছে বা ডেবিট ক্রেডিট আছে সেগুলোকে আমরা নির্ণয় করে থাকি। অ্যাসেট আমরা কাকে বলি? প্রথমে বিষয়বস্তু হচ্ছে যে আমি যদি খুব সাধারণ কথায় কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি, একদম বই দেখে দেখে যে সংজ্ঞাগুলো সেগুলো এখন পাঠ করছি না, তোমাদের সাথে বোঝানোর জন্য যতটুকু তুমি বুঝতে পারো অতটুকুই আমি আলোচনা করছি। প্রথমে আসি সম্পদ কাকে বলে। যে আমরা যদি বুঝতে পারি যে এমন কোনো লেনদেনের কোনো পক্ষ, যে পক্ষের মধ্যে এখন পর্যন্ত ব্যবহারযোগ্যতা রয়ে গিয়েছে, অর্থাৎ ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারবো, যদি সেই পক্ষগুলোকে যদি প্রকাশ করে তাহলে আমরা সেটাকে সাধারণ কথায় সম্পদ বলতে পারি। যেমন নগদ টাকা, নগদ টাকার ভেতরে কিন্তু সম্ভাবনা রয়ে গিয়েছে বা উপযোগ রয়ে গিয়েছে যেটি আমি আগামী দিনে ব্যবহার করতে পারি। যদি বলি ভূমি তো দীর্ঘদিন তুমি ব্যবহার করতে পারবে। তুমি যদি বলো আসবাবপত্র, এগুলো তোমার সম্পদ। প্রাপ্য হিসাবও কিন্তু আমি টাকা পাই, তার মানে আমরা আরেকটা ভাষায় বলি দেনাদার। তো দেনাদার কাছে আমি টাকা পাই, তার মানে এর ভেতরে উপযোগ রয়ে গিয়েছে। তো এইভাবে যদি সম্পদগুলোকে যদি আমরা দেখতে চাই, বিনিয়োগ, যন্ত্রপাতি, তারপরে অগ্রিম খরচ, যদি এরকম বিষয়বস্তু থাকে যে যেখান থেকে আমি এখনো উপযোগ নিঃশেষিত হয় নাই, সেই বিষয়বস্তুগুলাই হচ্ছে সম্পদ। আর সম্পদের ঠিক বিপরীতটা হচ্ছে দায়, অর্থাৎ যা তোমাকে, উভয়টা কিন্তু ভবিষ্যৎ নিয়ে কাজ করতেছে। সম্পদের যেমন আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারি, আর দায়ের বেলায় হচ্ছে বাধ্যবাধকতা থাকে যা তোমাকে পরিশোধ করতে বাধ্য করে। আবারও বলছি, যা তোমাকে ভবিষ্যতে পরিশোধ করতে বাধ্য করে তাকে আমরা দায় বলি। যেমন ধরো ব্যাংক ঋণ, প্রদেয় হিসাব, অর্থাৎ এই টাকাগুলো আমাদেরকে পরিশোধ করতে বাধ্য করে। যদি আমরা পরিশোধ না করি তাহলে কারবারের সুনাম নষ্ট হতে পারে, বা আমরা যেটাকে বলি যে অনেক সময় মামলার মুখোমুখি হতে পারে। তো এরকম যেগুলো আমাদেরকে বাধ্য করে, যে সমস্ত অর্থগুলা ভবিষ্যতে ত্যাগ করতে বাধ্য করে, সেগুলাকে আমরা বলেছি দায়। ড্রয়িং হচ্ছে যেটা মালিকানার বা মালিকের অধিকারকে খর্ব করে বা হ্রাস করে, অর্থাৎ মালিক যদি ব্যবসা থেকে যা কিছু গ্রহণ করবে তাই উত্তোলন। আবার বলছি, মালিক ব্যবসা থেকে যা কিছু গ্রহণ করবে, হতে পারে সে ব্যবসা থেকে পণ্য গ্রহণ করেছে, হতে পারে সে ব্যবসা থেকে ক্যাশ ব্যবসা থেকে টাকা নিয়ে গিয়েছে যে তার পারিবারিক ব্যয় মেটাতে হবে, এই যা কিছু ব্যবসা থেকে সে নিয়ে যাবে সেটি হচ্ছে উত্তোলন বা ড্রয়িং। আমি কিন্তু তোমাদের ইংরেজি পাশাপাশি বাংলাটা বলছি এই জন্য যে কারণ বাংলা তো তোমরা হয়তো বাংলায় তোমরা শিখবে, আমাদের কলেজে তো ইংলিশ ভার্সন নাই। তো যাই হোক,
ইংরেজি শব্দগুলো শেখার জন্য আসলে আমরা ব্যবহার করছি। ওনার্স ইকুইটিতে আমরা মূলত মূলধন বা মালিকানা সত্ত্ব যদি মালিক ব্যবসাকে যা কিছু দিবে, অর্থাৎ বাম পাশে যে অক্ষরটি রয়েছে ড্রয়িং বা উত্তোলন, সেটি হচ্ছে ব্যবসা থেকে মালিকের অধিকার খর্ব বা ব্যবসা থেকে তার অধিকার নিয়ে নেওয়াকে বোঝায়। আর আমাদের ডান পাশে যেটি রয়েছে ওনার সিকিউরিটি, যেটিকে আমি ক্যাপিটাল বলছি বা মূলধন বলছি, বা এর ভেতরে আর অনেক জিনিস বিষয়বস্তু আছে, অর্থাৎ মালিকের যে সমস্ত দাবি মালিকের পক্ষে থাকে সেই সমস্ত লেনদেনগুলোকে বা সেই সমস্ত পক্ষগুলোকে আমরা বলে থাকি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। যেমন ধরো সাধারণ সঞ্চিতি, অবন্টিত মুনাফা, লাভ লোকসান হিসাবে ক্রেডিট উদ্ধৃত। তো এই সমস্ত সমস্ত লেনদেনগুলো কিন্তু মালিকানা সত্ত্বের অংশ, অর্থাৎ মালিক ব্যবসাকে যা কিছু দিবে সেটি হচ্ছে ওনার সিকিউরিটি আমি বলছি বা মূলধন বলছি। তাহলে বাম পাশেরটি অধিকার খর্ব বোঝায় আর ডান পাশেরটি অধিকার প্রতিষ্ঠা করাকে বোঝায়। তাহলে একটি অপরটির কিন্তু একদম বিপরীত। খরচ, এক্সপেন্সের বাংলা আমরা বলেছি খরচ, অর্থাৎ এমন কোনো লেনদেন যে লেনদেনের কোনো একটি পক্ষ উপযোগ অবশিষ্ট নেই আর, যেটা নিঃশেষিত হয়ে গিয়েছে, সেই রকম কোনো পক্ষ যদি আমরা খুঁজে পাই তাহলে সেটিকে আমরা বলবো যে খরচ। যেমন ধরো বেতন, অর্থাৎ কর্মচারী আগে পরিশ্রম করেছে, অর্থাৎ তার প্রতিষ্ঠানের পক্ষে সে কাজ করেছে, কিংবা মজুরির কথা বলছি, তো এই বিদ্যুৎ বিলের কথা বলছি, আপ্যায়নের কথা বলছি, অর্থাৎ এই এই বিষয়বস্তুগুলো থেকে আমরা বুঝি বা যাতায়াত যদি বলি যে আমরা এখানে আর কোনো উপযোগ অবশিষ্ট নাই, অর্থাৎ এই লেনদেনগুলো যেগুলো হয়ে গেছে সবগুলোই এর থেকে সুবিধা নেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে আর সুবিধা পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে সেই সমস্ত দফাগুলোকে বা আমরা সেই পক্ষগুলোকে আমরা বলছি যে এক্সপেন্স বা খরচ। তাহলে এক্সপেন্স বা খরচ কোনগুলো? যেগুলোর মধ্যে আর কোনো উপযোগ অবশিষ্ট নাই। আর আয় হচ্ছে যে এমন দফাসমূহ যে সমস্ত দফায় আমরা কোনো কিছুর ছাড় ছাড়াই আমরা অর্জন করে থাকি। হ্যাঁ, যেমন ধরো আসলে এখানে যদি আগেই বলি যে এখানে সাধারণত প্রাপ্তিকে বোঝায় এবং ভবিষ্যৎ প্রাপ্তিকে প্রকাশ করবে না, অর্থাৎ যা অর্জিত হয়েই গিয়েছে এরকম কোনো বিষয়বস্তুকে আমরা আয় বলছি। এবং সাধারণত এখানে ভবিষ্যতে উপযোগ ত্যাগ করার কোনো বিষয় আর অন্তর্ভুক্ত থাকে না, অর্থাৎ অতীত একটি ঘটনা যেখান থেকে আমরা ত্যাগ করেছি এবং ওটি অর্জিত হয়ে গিয়েছে। তো অর্জনের বিষয়টা হলো যে আমরা আগে আবার বলছি যে পক্ষের বিষয় বলছি, যে আমি টাকা পেয়েছি না বাকিতে সেবা দিয়েছি সেটি ভিন্ন বিষয়। তো এখানে উদাহরণ দিই, যেমন বিক্রয়, সেবা আয় ইত্যাদি, এগুলো হচ্ছে আয়ের উদাহরণ। এখন আসি আমরা কখন ডেবিট করব। এখানে একটি বিষয় মনে রাখবে যে আমি যে ওই অ্যারো চিহ্নগুলো এখন ব্যবহার করব, যে অ্যারো চিহ্নগুলো যদি উপরের দিকে থাকে তার মানে বেড়ে যাওয়াকে নির্দেশ করবে, এবং অ্যারো চিহ্নটা যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে বুঝবে যে সেটি কমে যাচ্ছে। এবং সব ক্ষেত্রে কিন্তু এটি আমি ব্যবহার করব না। উপরের এই শেষের চারটি, আমি যেহেতু সাধারণ জাবেদা নিয়ে কথা বলছি এই কারণে দেখো যে আমরা বলছি যে অ্যারো চিহ্ন উপরের দিকে, সম্পদ যদি বেড়ে যায়, উত্তোলন যদি বাড়ে, অর্থাৎ মালিক একবার টাকা নিয়েছে আবার টাকা নিচ্ছে, এবং খরচ যদি বাড়ে, এরা বাড়লে হবে ডেবিট। এরা বাড়লে কি হবে? আমি উপরে লিখলাম এরা বাড়লে হবে ডেবিট। ডি আর দ্বারা আমরা প্রকাশ করেছি, তুমি ডয়াগ্রাম বিসর্গ দিয়ে লিখলেও অসুবিধা নাই। তাহলে সম্পদ উত্তোলন, অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্পদ বেড়ে যায়, আগমন ঘটে, তাহলে আমরা ডেবিট করব। উত্তোলন যদি বাড়ে ডেবিট করব, এবং খরচ যদি বেড়ে যায় আমরা ডেবিট করব। যেহেতু অ্যাসেটের বিপরীত হচ্ছে দায়, লাইবিলিটি, তাহলে এইটা যদি বাড়ে, অর্থাৎ দায় যদি বাড়ে, ক্যাপিটাল যদি বাড়ে বা মালিকানা সত্ত্ব যদি বাড়ে এবং রেভিনিউ যদি বাড়ে, তাহলে ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট। তাহলে প্রথম বিষয় হচ্ছে সম্পদ উত্তোলন এবং খরচ যদি বাড়ে এরা হবে ডেবিট, এবং মূলধন, দায়, মূলধন এবং আয় যদি বাড়ে তাহলে হবে ক্রেডিট। এই হলো ডেবিট ক্রেডিট। এবং সেক্ষেত্রে লাইবিলিটির কথা যেরকম তোমাদের বলেছি যে যদি পাওনাদার বেড়ে যায়, ঋণ বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে, মূলধন যদি বেড়ে যায় ক্রেডিট হবে, আয় যদি বেড়ে যায়, বিক্রয় এবং সেবা আয় যদি বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে, বা আমি যদি বিনিয়োগে সুদ পাই তাহলে এই বিষয়বস্তুগুলো ক্রেডিট হবে। তাহলে আমরা যদি বলি যে এই সম্পদ বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, এই তিনটা বিপরীত কিন্তু, তাহলে আমরা কি বলতে পারি যে যদি তাহলে সম্পদ বাড়লে যদি ডেবিট হয় তাহলে সম্পদ কমলে অবশ্যই তাহলে ক্রেডিট হবে। ঠিক একই রকমভাবে যদি আমরা বলি যে দায় বাড়লে যদি ক্রেডিট হয় তাহলে দায় কমলে হবে ডেবিট।
এইটুকু বিষয় মনে রাখতে হবে, বাকি দুইটার কিন্তু অ্যারো নিচের দিকে নাই। সাধারণ জাবেদার ক্ষেত্রে বা সাধারণ ডেবিট ক্রেডিটের ক্ষেত্রে উত্তোলন কমে না, খরচ কমে না, ভুল করলে কমানো হতে পারে, সেটা ভুল সংশোধনীতে যে আমরা আলোচনা করবো। তারপর বলে রাখি যে এটা যদি কমানোর প্রয়োজন পড়ে, অর্থাৎ ভুলের ক্ষেত্রে, যে পূর্বে রেকর্ড দেওয়ার ক্ষেত্রে ভুল হয়েছে, পরবর্তী সময় আমরা সংশোধন করছি, সেই ক্ষেত্রে হয়তো এই দুটো কমতে পারে। কিন্তু নর্মালি খরচ কখনো কমে না। একবার চকলেট খেয়েছো, কালকে আরেকটা চকলেট খাবে। শ্রমিককে আজকে মজুরি দিয়েছো, কালকে তুমি আবার মজুরি দিবে, তাহলে খরচ আর কমে না, কিন্তু খরচ শুধু বাড়বে ভুল করা ছাড়া। একই রকমভাবে আয়ও বলছে, আজকে বিক্রয় করেছি, বিক্রয় করছি, কালকে আবার বিক্রি করবো, আয় হবে। তো এই বিষয়গুলো মাথার মধ্যে কিন্তু ধরে রাখতে হবে, বা আমাদের একটু স্মরণে রাখতে হবে যে এই শেষের চাপটা সাধারণত কমে না ভুল ছাড়া। ভুল হলে একমাত্র সেগুলোকে আমাদের উল্টা কাজ করতে হতে পারে। তাহলে সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট, দায় বাড়লে ডেবিট, খরচ বাড়লে ডেবিট। এখানে আমরা বলছি দায় বাড়লে ক্রেডিট, দায় কমলে ডেবিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট এবং রেভিনিউ বাড়লে ক্রেডিট। এই ডেবিট ক্রেডিটের যে বিষয়টি, বা তুমি যদি খেলা আকারেও যদি নাও তাহলে, বা ছন্দ আকারেও যদি নাও তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা হবে এই ডেবিট ক্রেডিট শেখা, বা এই আরো চিহ্নগুলো খেয়াল রাখলে চলবে। আর যে সমস্ত উদাহরণগুলো আমি বলেছি, যে কোনগুলা সম্পদ, কোনগুলা দায়, কোনগুলা খরচ, আয়, এই উদাহরণগুলো যদি তুমি একটু মনে রাখতে পারো তাহলে, বা সংজ্ঞাগুলো যদি একটু মনে রাখতে পারো, তোমার জন্য কিন্তু ডেবিট ক্রেডিট শেখাটা অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তী সময়ে আজকে তোমাদের এই ডেবিট ক্রেডিট নিয়ে আমি একটু আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ছবিটা তোমাদের পেছনে আছে, বা লেখাটা, কাগজে যে লেখাটা আছে, এই লেখাটি বারবার যদি তুমি দেখার চেষ্টা করো তাহলে বুঝবে ডেবিট ক্রেডিটের বিষয়টা কি। আর প্রত্যেকটা লেনদেনে যেহেতু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে থাকি, যেমন ধরো মালিক ব্যবসাকে 1,00,000 টাকা পরিশোধ করলো বা কারবার শুরু করলো, তাহলে আমরা এই যে হিসাব সমীকরণ যে কাজটি করেছিলাম সেটা হলো নগদ টাকা বেড়েছে, সম্পদ বেড়েছে, এবং অপরদিকে মালিকানা সত্ত্ব বেড়েছে। তাহলে যদি ওই সূত্রে যদি ফেলি, তাহলে সম্পদ যদি বাড়ে, নগদ যদি বাড়ে, তাহলে ডেবিট হয়, তাহলে নগদান ডেবিট। আবার মূলধন বেড়ে গেছে, মালিক বা যা কিছু ব্যবসাকে দেয় তা হচ্ছে মূলধন, তারপরে মূলধন ক্রেডিট। তাহলে আমরা যদি এটাকে জাবেদা করি, তাহলে আমরা লিখতেছি নগদান হিসাব বা নগদান ডেবিট এবং মূলধন ক্রেডিট। এইভাবেই কিন্তু আমরা যে পরিমাণ টাকার জন্য ডেবিট করি, সম পরিমাণ টাকার জন্য কিন্তু আমরা ক্রেডিট করে থাকি। এই হচ্ছে বিষয়, যে প্রত্যেকটি লেনদেনের দুইটি পক্ষ ন্যূনতম থাকবে, এবং যে পরিমাণ টাকার জন্য আমরা ডেবিট করি, সম পরিমাণ টাকার জন্য আমরা ক্রেডিট করি। তো যাই হোক, এই ছিল ডেবিট ক্রেডিটের বিষয়গুলো। আমরা সামনে যখন জাবেদা নিয়ে কথা বলবো, জাবেদার বৈশিষ্ট্য, জাবেদার সংজ্ঞা এবং জাবেদার প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো, তখন আমরা আরও বেশি এই ডেবিট ক্রেডিট নিয়ে কথা বলবো। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমি হয়তো একটু আগে যে উদাহরণ দিলাম এরকম বেশ কিছু উদাহরণের মাধ্যমে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। তো পরবর্তী লেকচার দেওয়ার আগ পর্যন্ত তোমরা আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং করোনাকালীন এই সময়ে তোমরা ঘরে স্টে করবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো তোমাদের কাছ থেকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ।